আসসালামু আলাইকুম। গল্পের রাজ্যে স্বাগতম সবাইকে। সকালবেলা মিনু বেলিকে দেখে অনেকটাই অবাক হলো। সে ভেবেছিল আজ সকালে এখানে অন্য কিছু হবে, হয়তো দেখবে তার বেলি ভাবি আর নেই। তাই রান্নাঘরে বেলিকে দেখে ভূত দেখার মতো চমকে যায় মিনু। সে এদিক ওদিক তাকিয়ে পা টিপে টিপে বেলির কাছে এসে তার হাতে একটা চিমটি কাটে। টিমটিমা বেশ জোরে কাটায় বেলিও ব্যথার শব্দ করে। বেলি ব্যথা পাওয়া দেখে এমন মিনু বিশ্বাস হয় যে এটাই আসল বেলি, কোনো ভূত না, কারণ সে এতক্ষণ বেলিকে মানুষ নয় ভূত ভেবেছিল। কপাল কুঁচকে বেলি প্রশ্ন করে, চিমটি দিলে কেন মিনু? মিনু ঠোঁট বাঁকিয়ে হাসে, বলে, আমি ভেবেছিলাম আপনি ভূত। যাই হোক, আল্লাহ সরাইছে, আপনার মরের নাই, বাইচা গেছেন। কি এসব আবল তাবল কথা বলো না মিনু, তোমার চোখে মুখে এখনো ঘুম। যাও হাত মুখ ধুয়ে আসো। ভাবি, কালকা এই আপনার ভাইয়া মেরেছে? মারবে কেন? হে তো তখনই আপনারে গায়ে হাত তুলে। হ্যাঁ, কিন্তু কালকে মারে নাই। সুবুদ্ধি হয়েছে তাহলে মনে হয়। তাহলে সারা রাতি কি করেছেন? এইবার বেলি আসলে বিরক্ত হলো। মিনু উল্টাপাল্টা কথা শুরু করলে করতেই থাকে, বন্ধ আর হয় না। এদিকে নাস্তা না করেই সবার সামনে দিয়ে অফিসের জন্য বের হয়ে যায় ইরফান। বেলির ওপর থেকে রাগটা এখনো কমাতে পারেনি সে। তার চিন্তা অনুযায়ী বেলি তার কথা দিয়ে অপমান করেছে, সেজন্য আজ বেলির দিকে একবারের জন্যও তাকায়নি। কথা বলা তো দূরের থাক, ইরফান এভাবে না খেয়ে চলে যাওয়াটা বেলিও মানতে পারছে না। কাল রাতে যা হয়েছে তারপর ভিত্তি করেই হয়তো আজকে এই রাগারাগি। মিনু এসে বেলিকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, ভাবি, ভাই তো কিছুই খাইলো না, না খাইয়াই চইলা গেল। হয়তো রাগ নয়তো অভিমান। বাপরে বাপ, এটি মাথায় ঢুকে না আমার। খুইলা কন তো, অভিমান যা প্রিয়জনের সাথে করা যায়, আর রাগ যা অপছন্দ মানুষের সাথে করা যায়, আবার প্রিয়জনের সাথেও করা যায়। কখন? আমি তো আমার ভাইয়ের প্রিয়জন না, তাই অভিমানটা আমার জন্য প্রয়োজন নাই। রাগটা হয়তো আমার জন্য বরস্ত। কিছু বুঝলাম না গো ভাবি। বেলি এক নজরে তাকায় মিনুর দিকে, পরে হালকা হেসে বলে, বুঝতে হবে না, খাওয়া দাওয়া করে হাতে হাতে সাহায্য করো আমাকে। মিনু হাসিসূচক মাথা নাড়ায়। প্রমোশন হওয়া মানে দায়িত্ব কয়েক গুণ বেড়ে যায়। ইরফানের এই প্রমোশন কোথাও না কোথাও বেলি জড়িত। বেলি বানানো ঘরটি সবার এতটা পছন্দ হবে ভাবার বাহিরে ছিল। অফিসে সবাই ইরফানের বাহবা দিচ্ছিল, কিন্তু ইরফান তো জানে এই বাহবা আসল হকদার সে নয়। আবারও বেলির বলা রাতের কথাগুলো মনে পড়ে তার। সুযোগ পেয়ে বেলি তাকে অপমান করেছে, তাই বেলির ওপর রাগও হচ্ছে। হঠাৎ ফোনের শব্দ, বেলির ভাবনা থেকে মুক্ত হয় ইরফান। ফোনে হাত দিতে দেখে স্ক্রিনে জাফরান সাহেবের নাম্বারটা ভাসছে। রুবি বাবা ফোন করা তাকে বিরক্ত করছে ঠিকই, তবে রিসিভ না করলেও পারল না সে। ভদ্রতার খাতিরে সালাম জানায় সে। জাফরান সাহেব উত্তরে বলেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো, আপনি? তোমার ভালো আর থাকতে দিলে কোথায়? আপনাদের ভালো না থাকার কারণ নিশ্চয়ই আমি নই। জাফরান সাহেব ইরফানের কথা শুনে ভড়কে গেলেও নিজে শক্ত রেখে বলে, বাসায় আসো না কেন? রুবিও এখানে এসে ওকে নিয়ে যাও। ইরফান আর নিজেকে রাগাকে বসে রেখে বলল, চওড়া গলায় শ্বশুরকে বলল, রুবি কি 4-5 বছরের ছোট বাচ্চা যে আমাকে গিয়ে নিয়ে আসতে হবে? ইরফান, রাগারাগি তো অনেক হলো, এবার এসে ওকে নিয়ে যাও। আগেরবার অপমানে মেয়েকে ধমক দেওয়াতে
আমাকে নিয়ে আপনি দরবার করেছিলেন, এবার তো থাপ্পড় দিয়েছি, পারলে কেস করেন। সে এইসব পুরনো কথা বাবা, আপনি কোনো যুক্তিতে আমাকে আপনার বাসায় যেতে বলেন। আপনার মেয়ে রাত 11টার পর একা একা বাসা থেকে বের হয়ে গেছে। যে যখন কথা বলে সেই কথার মধ্যে 90টা বলে মিথ্যা কথা। সে যখন খুশি বাসা থেকে বের হয়, যখন খুশি বাসায় আসে। তার ছেলে বন্ধুদের অভ্যাস নেই, মেয়ে বন্ধুদের কথা তো বাদই দিলাম। আমি কষ্ট করে টাকা কামাই করি আর আপনার মেয়ে সেই টাকা তুষের মতো ওড়ায়। আমি কখনো কিছু বলিনি, কারণ এখানে সম্পূর্ণ দোষটাই আমার। আমি আমার বিয়ের কথা ওকে জানানোর পরেও ও আমাকে বিয়ে করতে চায়। আমিও বোকার মতো ঝোঁকের মাথায় বিয়েটা করে নিলাম। তখন তো আর জানতাম না ওর এই চেহারার ভেতরে অন্য আরেকটা চেহারা লুকিয়ে আছে, যা বিয়ের পর বের হবে। গ্রামে আমার বাবা এসব কিছুই জানে না। বেলি আমার বাবা আনমতে হিসেবে আমার সাথে পাঠিয়েছে। আমি কি করলাম? আপনার মেয়ে বলা প্রত্যেকটা মিথ্যা কথা সত্যি ভেবে আমি সহজ সরল মেয়েটাকে গায়ে দিনের পর দিন হাত তুললাম। আমার মতো এমন একটা ছেলে খুঁজে বের করুন তো, যারা বউকে এভাবে মারধর করে। আমি করতাম। ওই মেয়ে এত মার খেয়েও চুপচাপ আমার বাসায় পড়ে আছে। এসবের ফলে সব থেকে বেশি ক্ষতি কার হয়েছে জানেন? আমার হয়েছে। নিজেকে আয়নায় দেখলে মনে হয় আমার মতো এত বড় মাপের অপরাধী আর কেউ হতে পারে না। কেন প্রথম বিয়ে করলাম, আর কেনই বা দ্বিতীয় বিয়ে করলাম? বাহিরের মানুষ তো আর আমাকে ভেতরকার খবর জানে না। যদিও জানে তাহলে থুতু ছাড়া আর কিছুই দেবে না। আপনার মেয়ে একটা চর মারতে সে বাপের বাড়িতে গিয়ে ওঠে। একবার কি এটা ভেবে দেখেছে যেই মেয়েটাকে গত 7টা মাস আমি আপনার মেয়ের কথায় শারীরিক ও মানসিক অত্যাচার করেছি, ওই মেয়ে কিন্তু কোথাও যাওয়ার কথা একবারের মতো ভাবেনি। আর ভাববেই বা কোথায়? ওই মেয়ে তো আর আপনার মেয়ের মতো অর্থবান বাবা নেই। যাবে বা আর কার কাছে? এক কাজ করেন, আমি আমার ভুল শুধরে নিতে পারবো। আপনি আপনার মেয়ের বরং আপনার বাসায় সাজিয়ে রাখুন। লাইন কেটে দেয় ইরফান। জাফর সাহেব গভীর চিন্তায় মগ্ন হন। পরিস্থিতি ঘোলাটে আকার ধারণ করেছে। এখন যতই ঠিক করতে চাইবে ততই আরও সমস্যা বাড়বে। তিনি অবশ্য এইসবের কিছুর জন্য নিজেকে মেয়েকে দায়ী করছেন। চোখের সামনে মেয়ের ঘর ভাঙছে, অথচ তিনি কিছুই করতে পারছেন না। এখানে দোষ একার ওই ছেলেরই না, দোষ তার মেয়েরও আছে। নিজেকে ব্যর্থ বাবা ভাবা ছাড়া আর কিছুই করণীয় নেই তার। রুবির বাবার সঙ্গে কথা বলার পর ল্যাপটপের স্ক্রিনে কেবলই চোখ রেখে তখনই দ্বিতীয়বারের মতো ফোনটা বেজে ওঠে ইরফানের। মেজাজ বিগড়ে যায় তার। কেন ফোন করছে না দেখেই রিসিভ করে চেঁচিয়ে ওঠে, হ্যালো, কে? ওপাশ থেকে কম্পিত গলায় একটা কণ্ঠস্বর ভেসে আসে, বাবা, আমি বেলি ফুলের মা বলতেছি। কথাটা শুনে হাতে থাকা কলমটা পড়ে যায় ইরফানের কান থেকে। ফোনটা সরিয়ে সামনে এনে দেখে এটা বেলির মায়ের নাম্বার। লাস্টে 3টা ডিজিটাল দেখে সে চিনতে পেরেছে। ইরফান নিজের ব্যবহারে লজ্জিত। তার একেবারেও নাম্বারটা দেখা উচিত ছিল। এইভাবে চেঁচানো ঠিক হয়নি, তাও একজন মায়ের বয়সী মহিলার সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি, তোমরা কেমন আছো? জি ভালো। কিছু বলবেন? বেলি ফুলের কাছে নেই, আমি তো অফিসে। বাবা, একটা কথা বলতে চাচ্ছিলাম। জি বলেন। শুক্রবারে বেলির বাপের মৃত্যুবার্ষিকী। তোমার বাবাই মনে হয় ফোন দিবে তোমাদের মাইয়াডারে নিয়ে একবার যদি আসতা। ইরফান কি বলবে বুঝে উঠতে পারছিল না। হ্যাঁ বলতে পারছে না, আবার নাও বলতে পারছে না। তবুও কিছু একটা তো বলতে হবে তাকে। আমি বাসায় যাই আগে। বেলি বলল আপনার সাথে কথা বলতে। ঠিক আছে, আচ্ছা বাবা,
তাহিলে রাইখা দেই। জি। বেলির মায়ের সাথে কথা শেষ করে ইরফান টেবিলের ওপর মাথা লাগিয়ে নিচু করে রাখে। অনেক কিছুই মাথায় ঘুরপাক খাচ্ছে তার। ইরফানের সবটা জানে না, তবে তার বাবার কাছে শুনেছিল বেলির বাবা মারা যাওয়ার পর 2 মাস পরই বেলিকে তার সাথে বিয়ে দেওয়া হয়েছিল। বেলির বাবার সাথে তার বাবার বিয়ের কথা বলা 15 দিনের মাথায় বেলির বাবা অ্যাক্সিডেন্ট হয়ে সেখানেই মৃত্যুবরণ করেন। ইরফানের ভেতর থেকে হাহাকার বের হয়। বেলি তখন সদ্য বাবা হারা এক এতিম মেয়ে। এতিম হয়ে যায় মেয়েটাকে আমার ওপর ভরসা করে ওর সব দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল। আর আমি কিনা বিয়ের রাতে ওকে একদিন জুতা দিয়ে পর্যন্ত মেরেছি। বাপ মরা এতিম মেয়ে সেই দিক চুপ ছিল আর আজও চুপ করেই আছে। কেন বুঝলাম না সেই দিনও ওর কষ্টটা, কেন দেখলাম না ওর বাবার হারানো আর্তনাদ। ইরফান কি এটা ঠিক করেছে? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার গল্প যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।